খন্দকারও যেটা বলেছেন, এফপিটিপি যেটা আছে সেটা ব্রিটিশ পার্লামেন্ট সিস্টেম থেকে এসেছে এবং ব্রিটিশ কলোনিয়াল কান্ট্রির কথা আপনি বলেছেন। তো এটা অ্যাবসলিউট কারেক্ট না, কিছু কিছু ব্যতিক্রম আছে। দিয়ে একটু উদাহরণ আপনি দিয়েছেন, আপনার বক্তব্যের মধ্যে কিন্তু এই কন্ট্রাডিকশনটা আমি লক্ষ্য করেছি। এর দিকে বলা হয়েছে ব্রিটিশ কলোনিয়াল কোনো কান্ট্রিতে এটা নাই, আবার দেখা যাচ্ছে দুইটা কান্ট্রির উদাহরণ দিয়েছেন। আমি আরও দুইটা কান্ট্রি বলতে পারি, ইন্দোনেশিয়া সহ। তো এগুলো রেফারেন্স উল্লেখ করলে আগে আসতে হবে। জি, আপনার কথা বলছেন, আমি আমারটা বলে যাই, আবার কথা তো আমরা ফিনিশিং বলবেন। যাই হোক, তো আমি যে জায়গায় আসতে চাই সেটা হলো এই প্রশ্নটা কেন আসলো, এই পদ্ধতির প্রশ্ন উঠলো কেন। বাংলাদেশে পলিটিক্যাল ক্রাইসিসের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে নির্বাচন। নির্বাচন আসলেই আন্দোলন হয়, দাবি দেওয়া হয়, রাজপথ উত্তপ্ত হয়। এগুলো আমাদের ইতিহাস, এটা আমরা রিনিউ করতে পারবো না, সবসময় এটা হয়ে আসছে। আবার ইলেকশনের যখন হয়ে যায়, ইলেকশনের কি ঘটনা, কি পরিস্থিতি, কালচার, এটা আমরা জানি। কেন্দ্র দখল, কালো টাকার ছড়াছড়ি, মারামারি, খুনাখুনি। ন্যাশনাল ইলেকশনও হয়, লোকাল গভর্নমেন্ট ইলেকশন একটু কম বেশি হয়, পার্থক্য এইটুকু হয়, এটাই ঠিক। তাহলে এটার কারণে আবার ইলেকশন রেজাল্ট হয়, কেউ মেনে নেয়, কেউ মেনে নেয় না। অভূতপূর্ব কম্পারেটিভ ইলেকশন 1991, সেটাখানেও আবার সূক্ষ্ম কারচুপির অভিযোগ আছে। তো সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলো আমাদের নির্বাচনের ইতিহাস। ফলাফলের ক্ষেত্রেও আছে, ইলেকশন পরিবেশের ক্ষেত্রেও আছে। আমরা মনে করি যেটা এই পদ্ধতিগত ত্রুটির কারণেই এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, জনগণ ভোট দিতে পারছে না। বিগত 3টি ইলেকশন তো কোনো ইলেকশনই হয়নি, ইলেকশন নামে এক ধরনের তামাশা এগুলো আসলে। যদি আমরা অফিসিয়ালি ইলেকশন নামে পাইনি, গেজেট হয়ে গেছে, কারণ আমরা ত্রয়োদশ সংসদ বলছি কেন, তাহলে আগের একাদশ, নবম থেকে দ্বাদশ, একাদশ এগুলো হয়েছে, ত্রয়োদশ হতে যাচ্ছে। কিন্তু আসলে ইলেকশন কি হয়েছে? ইলেকশন হয়নি। যেহেতু নির্বাচন হয়নি, সেই কারণে আজকে ধারাবাহিকভাবে বলতে গেলে কিছু ইলেকশন কম্পারেটিভলি সুষ্ঠু, ফেয়ার হয়েছে, ক্রেডিবল হয়েছে। অ্যাবসলিউটলি নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা বলা যাবে না। তো এটা প্রশ্ন উঠতে পারে, বিশ্বের বিভিন্ন জায়গায় ইলেকশন নিয়ে অভিযোগ আছে। যুক্তরাষ্ট্র কিন্তু ডোনাল্ড ট্রাম্প হারার পরে এই অভিযোগ এনেছেন। তা এগুলো হচ্ছে ব্লেম গেম আছে, কিন্তু রিয়েলিটিটা পলিটিক্যাল স্ট্যান্ড থেকে ব্লেম গেম করা আর ইলেকশনের রিয়েলিটির জায়গা থেকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে বাংলাদেশে আসলে ইলেকশনগুলো এরকম কলঙ্কিত অধ্যায় রচনা করেছে নির্বাচন। এই জন্য আমরা মনে করেছি যেসব ডিফেক্টগুলো আছে, ডিফেক্টগুলো থেকে যদি আমাদের ইলেকশন পদ্ধতি বা সিস্টেমটাকে যদি মুক্ত করতে হয়, একটা ভালো নির্বাচন পদ্ধতি যদি অ্যাডাপ্ট করতে হয়, তাহলে আমাদের পিআর পদ্ধতি, যেটা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটা বলা হচ্ছে, ওটা হলো সংখ্যাধিক্য ভিত্তিক, আর এটা হলো সংখ্যা আনুপাতিক ভিত্তিক। আমরা সংখ্যা আনুপাতিক ভিত্তিক নির্বাচনটা প্রপোজ করেছি। যৌক্তিকতা কি? এক নম্বর হচ্ছে যে বাংলাদেশের ইলেকশন পদ্ধতির যদি আমরা একটা সূত্র দ্বারা ফিরিয়ে আনতে চাই, তাহলে অতীতের ইলেকশনের মধ্যে যে ভোটারদের সঠিক মূল্যায়নটা হয় নাই, এটা আমাদের সামনে ফার্স্ট প্রায়োরিটি আছে। লজিক্যালি যদি আমরা বলতে চাই, যেমন আপনার একটু উদাহরণ, 1991 বিএনপি ভোট পেয়েছিল 30.8, সিট পেয়েছে 140, যদি আমি বলনা করি। আনুপাতিক যদি ইলেকশনের রেজাল্ট হতো, সেখানে এখানে বিএনপি 18টি সিট বেশি পেয়েছে প্রাপ্ত ভোটের চাইতেও, তাহলে 18 কমে যেত। আবার 96-এ যে আওয়ামী লীগ ভোট পেয়েছে 37.4, এখানে তারা আসন পেয়েছে 146টি এবং আনুপাতিক হলে আরো 34টা কমে যেত, 146 থেকে কমে আসতো। 8 সালের ভোটটা দেখা যাচ্ছে মহাজোট নামে আওয়ামী লীগের নেতৃত্বে 56.45 আসন পেয়েছে 163, তাহলে এখানে 263, এখানে 94টা আসন বেশি পেয়েছে আনুপাতিক হার হিসাবে রেজাল্ট করবে।
আমরা 4 দলে ছিলাম বিএনপি সহ 37.61। এখানে আমরা আসন পেয়েছি সবাই মিলে 33টি। আর এখানে যদি আনুপাতিক রেজাল্ট আসতো আমরা আরো 80টা সিট বেশি পেতাম, তাহলে পার্লামেন্টটা ব্যালেন্স পজিশনে চলে আসতো। 91-এ কিন্তু আপনার টোটাল মেজরিটি তো নয়, এখানে সিঙ্গেল মেজরিটিও হয়নি। পরে তো আমরা বিএনপিকে নিঃশর্ত আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছি, আমরা সরকার গঠন করেছেন। আবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ যেটা 263 আসনটা পেয়েছে, টোটাল মেজরিটির সাথে অনেক বেশি মেজরিটি। তো এইভাবে যখন দেখা যাচ্ছে ইলেকশন রেজাল্টগুলো আসে, তাহলে আপনি একটা দল পেল 30.8, তাহলে আরেকটা দল পেল যেটা 37.4। তাহলে যারা ক্ষমতায় আসলো, সরকার গঠন করলো, তার একটা ভোটের প্রতিনিধিত্ব করলো 30%+। তাহলে আর বাকি যত 70% ভোটার, তার ভোটের কোনো মূল্যায়ন হলো না। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পারে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে, প্রতিনিধিত্বমূলক হবে। এরপরে পার্লামেন্টটা রিচ হবে, আইন প্রণয়নের জায়গাটা শক্তিশালী হবে। এই বিষয়গুলো আমরা সামনে রেখে পিআর পদ্ধতিটা গ্রহণ করেছি। সেকেন্ড যেটা পিআর পদ্ধতির সুবিধা, বেনিফিট আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে দলকে ভোট দেয় প্রতীক দেখে, আর এফপিটিভি যেটা প্রচলিত পদ্ধতি আছে, সেখানে দলের প্রার্থীকে ভোট দেয়। একজন প্রার্থী নিজ এলাকায় জিতার জন্য, নির্বাচন উইন করার জন্য তার নিজস্ব বলয় তৈরি করে, মাসলম্যান আসে, টাকা পয়সা খরচ করে, এখানে সন্ত্রাসী কার্যক্রম হয়, কেন্দ্র দখল হয়, ভোট ফেয়ার হয় না, ভোটাররা ভোট দিতে পারে না, এটা অস্থিরতা, উত্তেজনাকর, সহিংস পরিবেশ তৈরি করে ভোট কেন্দ্র থেকে ভোটাররা পালিয়ে যায় ভয়ে। এই যে পরিস্থিতিতে যদি হয়, তাহলে ভোট কিন্তু হয় না ঠিকই। কাস্টিং ভোটটা, যেমন আমরা তো বিগত 3টা নির্বাচন 5% ভোট হয়েছে, এটা 40 অ্যাবাভ কাস্টিং দেখানো হয়েছে। এই জালিয়াতিগুলোও হয়। তো এসব অস্বস্থতা থেকে বেরিয়ে আসতে হলে আসলে পিআর পদ্ধতিটাই সুষ্ঠু হবে। কারণ দলকে ভোট দিলে তখন ওই প্রার্থী নিজের প্রতিযোগিতা যাওয়ার কোনো সুযোগ নাই, দলেই পয়সা দেবে, দলেই নমিনেশন দেবে, প্রাপ্ত ভোট অনুযায়ী দলেই ঠিক করবে কারা এমপি হবে। এই কারণে এখানে অনেক কিছু যে অনিয়ম আছে সেটা অ্যাভয়েড করার সুযোগ আছে, তাহলে ইলেকশনটা ফেয়ার হবে। ভোটের মূল্যায়ন নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে সুষ্ঠু ইলেকশনের জন্য পিআর পদ্ধতিটা আমরা বলেছি। তার হলো আপনার পার্লামেন্টের যে গঠন পদ্ধতি হবে, প্রাপ্ত ভোটের অনুযায়ী সিঙ্গেল মেজরিটি সরকার হবে, টোটাল মেজরিটি হলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের গুরুত্বপূর্ণ বিল অনুমোদন যেগুলো আছে সংবিধান অনুযায়ী, সেই জায়গায় একটা ব্যালেন্স তৈরি হবে। আবার উচ্চকক্ষ নিম্নকক্ষের বিষয়টি আমরা বিশ্লেষণ করেছেন, সেখানে কিছু বক্তব্য আছে। তা আমি কথা দীর্ঘ না করে যেটা বেনিফিটগুলো বললাম সেটা সংক্ষেপে তুলে ধরলাম, আরও কিছু বিষয় আছে। রাষ্ট্রের অনুদান আপনি দিয়েছেন, নেপালের কথা, মানে পিআর হলে কি ডেমেরিটগুলো আছে। কেউ বলেছে যে অস্থিতিশীলতা, তো নেপালের অস্থিতিশীল হচ্ছে পিআরের কারণে, আমি এটা মনে করি। আর যদি নেপালের অস্থিতিশীলতা সেটা হয়, তাহলে শ্রীলঙ্কায় স্থিতিশীল কেন সরকার? এখানে তো সরকার ভেঙে পড়ে যাচ্ছে না পিআরের কারণে। দুই জায়গায় নিজস্ব আভ্যন্তরীণ কিছু ক্রাইসিস আছে, জাতি গোষ্ঠী নানা ধরনের গোষ্ঠীগত ক্ল্যাশ আছে, ছোট ছোট অনেক দল আছে, এগুলোর কারণে নেপালের অস্থিতিশীলতা বেশি হচ্ছে। যদি আপনি এখানে ভোট করেছেন, তাদের একজন প্রাইম মিনিস্টার আফসোস করে বলেছে এই পদ্ধতি কেন নিলাম, তাহলে তিনি আফসোস করেন কেন? তিনি এই পদ্ধতি তো বাতিল করার জন্য একটা জাতীয় ঐক্যমত গড়ে তুলে করতে পারেন, যেটা আমরা এখন করতেছি, এটাও তো পারতেন, করেন না কেন? তো আবার শ্রীলঙ্কা দেখা যাচ্ছে যে সরকার ঠিকই যায়, তাদের রাজনৈতিক ছিল আসলে অন্য কারণে আছে, সেগুলো দীর্ঘদিনের হিস্ট্রিক্যাল পদ্ধতি, ভোটের সিস্টেমের কারণে এটা নয়। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দেখা যায়, আপনি দেখেন জার্মান, নিউজিল্যান্ড যেগুলো আপনি বলেছেন, নেদারল্যান্ড বলেছেন, ব্রাজিল আছে, আরও অনেক দেশ আছে, টার্কি আছে, তো এসব দেশগুলো কিন্তু পিআর আছে। পৃথিবীর ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে দেখা যাচ্ছে যে 91-এর
কান্ট্রিতে পিয়ার পদ্ধতি এখন সাস্টেন করে গেছে, কন্টিনিউ করছে, দিন দিন বাড়ছে। অনেকে বলছেন যে এই পদ্ধতি বেনিফিট যারা পেয়েছে এটা যে উপলব্ধি করা যায় সঠিকভাবে, তাহলে পৃথিবীতে আগামী দিনে ইলেকশনগুলো ডেমোক্রেটিক কান্ট্রিতে হবে, পিয়ার ছাড়া মনে অন্য কোনো পদ্ধতি থেকে মানুষ যাবে না, এটাও বলছে। এই অভিমতটা কিন্তু আছে।